কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। ঔপন্যাসিক জে.জি. বেইনার্ড বলেছিলেন, সঙ্গীত হচ্ছে শাশ্বত ভাষা, যার আবেদন দেশ কাল পাত্রভেদে অভিন্ন। কাজেই যেখানে সঙ্গীত রয়েছে সেখানে বেঁচে থাকার আনন্দ রয়েছে। সঙ্গীত এবং জীবন ওতপ্রোতভাবে জড়িত। ভাষারা যেখানে শব্দ হারিয়ে ফেলে সেখানেই সঙ্গীতের শুরু। আর এই সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরের চাহিদা পূরণ করে আত্মাকে তৃপ্ত করে মনকে সুন্দর করতে পারি। আর এই জন্যই বোধহয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। নমস্কার, কথায় গানের শীর্ষকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনেও সব ধরনের শিল্পীদের নিয়েও আমরা এই অনুষ্ঠানটি করেছি। আজকে এই অনুষ্ঠানে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন শিল্পীকে, যার কাছ থেকে আজকে আমরা গান শুনব, যার সঙ্গীত জীবন সম্পর্কে আমরা জানব। তিনি বলা চলে প্রায় 3 দশক ধরে আমাদের মনের সিংহাসনে এক আলাদা জায়গা জুড়ে রয়েছেন। তিনি আমাদের সকলের খুব প্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী অপর্ণা চৌধুরী। দিদি, তোমাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই পর্দার ওপরে যারা রয়েছেন শ্রোতা বন্ধুদের জানাবো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কথায় গানের শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো আমার আশা, তো বলা যায় আমার একটা স্বপ্ন পূরণের দিন। চেষ্টা করব গানে গানে আনন্দ দেওয়ার। আর সেই সঙ্গে আজকে যন্ত্রানুর সঙ্গে যারা রয়েছেন রাজ্যের অত্যন্ত গুণী শিল্পীরা, তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। গিটারে রয়েছেন শিল্পী সৌমেন কান্তি ঘোষ। দাদা, তোমাকে স্বাগত। অক্টোবেরে যিনি রয়েছেন তিনি, ওনার সম্পর্কে বলবো, আজকে যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন অপর্ণা চৌধুরী, ওনার জীবনসঙ্গী এবং রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী, শিল্পী ধনঞ্জয় সরকার। অনেক স্বাগত তোমাকে। আর তবলায় রয়েছেন আরও একজন বিশিষ্ট শিল্পী নারায়ণ বিশ্বাস। স্বাগত দাদা। এবং কিবোর্ডে রয়েছেন বিশিষ্ট শিল্পী জয়ন্ত মুখোপাধ্যায়। তোমাকেও অনেক অনেক স্বাগত। আজকে সঙ্গীত শিল্পী অপর্ণা চৌধুরী। দিদি, গানের সঙ্গে তো তোমার অনেক দিনের সহবাস। আজকে এই অনুষ্ঠানে তোমার কাছ থেকে নানান ধরনের গান আমরা শুনবো। অবশ্যই তার মধ্যে আমার পছন্দেরও 1-2টো থাকবে, তবে প্রথম গানটা তোমার পছন্দের একটা হোক না? একেবারেই। তাহলে আমার পছন্দের গান দিয়ে শুরু করি। চল। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির গাওয়া একখানি গান। এই গানটি অনেক মঞ্চে আমি গেয়েছি, আবারও একবার এই অনুষ্ঠানে শোনাতে চাই। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মন বিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। মুখোমুখি
চিনতে পারো কিনা। বাহ, কি আবাত! এত সুন্দর কথা, এত সুন্দর সুর, একেবারে গানের ভিতর হারিয়ে গেছিলাম। অসাধারণ গাইলেও তুমি। আমার মতো যারা গান ভালোবাসেন, সঙ্গীত ভালোবাসে, তারা সঙ্গীত শিল্পী অপর্ণা চৌধুরীকে চিনবেন না, তা কি আদৌ সম্ভব? যার গান চারদিককে মুগ্ধ করে রাখেন, তাকে কেউ চিনবে না, জানবে না, তা কি হবে? তার তো কোনো প্রশ্নই ওঠে না। তো আসলে এইভাবে বোধহয় মৃণাল বলেই বলা সম্ভব। আমি জানি তুই কতটা ভালোবাসিস আমায়, আসলে তোদের সবাইকে নিয়েই আমার পথ চলা। একদম একদম, গানের ভিতর দিয়েই তোমাকে দেখি সবসময়। এত সুন্দর আমাদের সকলকে সুরভিত করে রাখো। এই যে এত বছর ধরে তোমার গান, সঙ্গীত জগতে তোমার পদচারণা বা তোমার এই যাত্রা, জয়যাত্রা বলবো, এটা শুরু হয়েছিল কবে? আমি তো একেবারে মানে ছোটবেলা থেকেই গান শিখেছি। তখন আমি কোন ক্লাস হবে, ক্লাস 2-3 এরম হবে। তখন আমি খোয়াইতেই, আমি মফস্বলের মেয়ে, খোয়াইতেই আমার স্কুলিং, ওখানেই আমার ক্লাস 12 অবধি গান বাজনার সাথে পড়াশোনাটা মানে খোয়াইতেই হয়েছে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমি আগরতলায় চলে আসি, আমার কলেজ এমবিবি কলেজ, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটি। আর সেই সঙ্গে আগরতলা এসে সেভাবে কারোর কাছে তালিম নেওয়া আমার হয়নি। কিন্তু একজন স্যারের কথা আমি বলতে চাই, ননীগোপাল চক্রবর্তী স্যার আমাদের মাঝখানে নেই। আমি সরাসরি শিষ্যা না হলেও তার থেকেও বেশি কিছু ছিলাম, মানে মেয়ের মতো স্নেহ করতেন। তাছাড়া এখানে যারা বয়োজ্যেষ্ঠ শিল্পীরা রয়েছেন, আমাকে সবাই গাইড করেছেন। আর গুরুমার কথা যদি তুমি বলো, তাহলে আমার গুরুমা শ্রদ্ধেয়া শিক্ষিকা শ্রীমতী মনিকা রায়, ওনার কাছে আমার হাতে খড়ি খোয়াইতেই। অনেকের কাছ থেকেই তোমার শেখা। এই যে বর্তমান প্রজন্মের যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন, যারা গান নিয়ে তাদের ক্যারিয়ারটা গঠন করতে চাইছেন, সেই ক্ষেত্রে যারা গান করছেন, রিয়েলিটি শোতে যাচ্ছেন, সঙ্গীত শেখাটাকে কতটুকু তুমি মানে গুরুত্ব দিচ্ছ? সঙ্গীত শিখে পারফর্ম করা এই বিষয়ে। দেখো, শিক্ষার তো কোনো বিকল্প নেই। গানটাকে শিখেই গাইতে হবে, সেটাই শুরুর কথা এবং শেষের কথা। এমন নয় যে আমি 1 বছর গান শিখলাম, তারপরেই আমি একটা মঞ্চে উঠে গাইতে পারবো। গানটা গাওয়া মানে কিন্তু মুখস্থ করে গেয়ে দেওয়া নয়, সেটার জন্যে পুরো দস্তুর একটা পড়াশোনার দরকার পড়ে। আমি পড়াশোনার কথাটাই বললাম, পড়াশোনাই করতে হয়। কারণ এখনকার যেই সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, দেখো এখন কিন্তু মানুষ গান শুধু শোনে না, গান দেখেও। একদম ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। জানি না আমার শ্রোতা বন্ধুরা আমার সাথে কতটা একমত হবে, কিন্তু পারফরমেন্স যেটা, তুমি কিভাবে মঞ্চে উঠলে, কিভাবে নেমে গেলে, পুরোটাই তোমার পারফরমেন্স, পুরোটাই তোমার মাথায় সাজিয়ে রাখতে হবে। তো শুধুমাত্র যে 1 বছর শিখেই গানটাকে আমি পারফরমেন্স দিতে পারবো এমনটা কিন্তু নয়। আমার মনে হয় প্রতিদিনই শিখতে হবে, পড়াশোনাতে থাকতে হবে, এটা মনে হয়। কিন্তু এখন তুই যেটা বলছিলি যে নতুন প্রজন্ম কিছু কিছু বাচ্চাদের আমিও একটুখানি শেখানোর কাজ করছি, যদিও আমিও এখনও শিক্ষার্থী। তো দেখছি কি, একটু খোলামেলাই বলি, যে 1 দিন 2 দিন গান করলেই পরে মনে হচ্ছে যে ওই পরের দিনে একটা যদি মঞ্চ পেয়ে যাই। কিন্তু জানিস তো, আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় কিন্তু এত মঞ্চের যে একটা আকুলতা বা মঞ্চ লালসা যেটা বলবো, সেটা কিন্তু ছিল কম। শেখার জন্যই শিখেছি। তারপর কেউ কারোর কাছে আমার গান ভালো লেগেছে, ওনারা নিজে এসে ডেকেছেন আমাকে। হ্যাঁ, কিন্তু এখন যুগ বদলেছে না। কি সুন্দর করে বললে তুমি, একদম আমার যেটা অভিব্যক্তি সেটা বললাম। আর এই যে মঞ্চ বলছো, তোমার জীবনের মঞ্চটা কবে থেকে শুরু হয়েছিল? শেখাটা তো ছোটবেলা থেকে। আগরতলায় বলছিস? আগরতলায় আমি প্রথম টাউন হলে মঞ্চ করেছি 1995। বাহ, অনেক দিন আগে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা একবার ভাবতে পারেন, সেই 1995 থেকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের অপর্ণাদির, আর আজ অবধি চলছে সমানভাবে। একদম দর্শক বন্ধু যারা রয়েছেন, সকলের ভালোবাসা নিয়ে, সকলের কাছে গ্রহণযোগ্যতা আজও সমানভাবে বজায় রয়েছে। এমনও তো হয়েছে কখনো কখনো মঞ্চে যখন উঠেছো, তোমার কাছে ভক্তিগীতির ফরমায়েশ এসছে বা একটা শ্যামা সঙ্গীত। যদি শ্যামা সঙ্গীত বা ভক্তিগীতির ফরমায়েশ আসে, সেক্ষেত্রে তোমার প্রথম চয়েসটা কি থাকে?
আমার সবসময় ভালো লাগে পান্নালাল ভট্টাচার্যের বাহ। শ্যামা সঙ্গীত গাইতে, আর মায়ের অনুষ্ঠান গাইতে আমার ভীষণ ভালো লাগে। মায়ের অনুষ্ঠানে কোথায় যেন ওটা গাইতে গাইতে কোথায় একটা হারিয়ে যায় আমার মনে একদম। হয় আর কি। আর ওনার মানে যে পান্নাল- মনের শান্তি যেটা, সেটা মায়ের গানে মেলে। একদম একদম। আর যার কথা তুমি বললে পান্নালাল ভট্টাচার্য, ওনার গান শুনতে শুনতে আমরা বড় হয়েছে, নস্টালজিক। ওনার গান ছাড়া মনে হয় কালী পূজাটা যেন একেবারে সম্পন্ন জাস্ট হয় আমি না। বলতেই যাচ্ছিলাম যে মনে হয় যে কালী পুজো হবে, মায়ের আরাধনার সামনে বসে পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত হবে না, তাও কি সম্ভব? একদম। তো চলো আমরা শুনি এখন। চলো। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরারে যাই মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরারে যাই মা। জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায় যায় মা, আমার সাধনা মিটি
মুগ্ধ, আলাদা একটা আবহ তৈরি হয়ে গেছে, এত সুন্দর। চিত্তশুদ্ধির গান একদম, আমি বলবো, একদম। গাইতে গাইতে ভাবছিলাম যে এই গানে বোধহয় চিত্ত শুদ্ধ হয়। একেবারে সঠিক, এত সুন্দর করে গাইলে তুমিও। আসলে শুধু আমি গাইলাম না কিন্তু মৃণাল, এখানে আমরা চারজন রয়েছি, নিশ্চয়ই। সৌমেন, ধনঞ্জয়, নারু, শুভ, সঙ্গে তুই, সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করছি। একদম, সকলের সম্মিলিত প্রয়াসে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে নিশ্চয়ই। তো দিদি দেখো, তুমি অনেক দিন ধরেই তো গান করছো, তো মঞ্চ 95 থেকে শুরু হয়েছে, তো এতদিন ধরে চলছে, তো বিভিন্ন সময় মঞ্চে তুমি দেখেছো, তোমার গ্রহণযোগ্যতা এখনও রয়েছে দর্শক বন্ধুদের কাছে। আগে দর্শকরা যে ধরনের গান শুনতে চাইতেন, এখন সময় পাল্টেছে, দিন পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের টেস্ট, মানুষের রুচির ক্ষেত্রে কি কিছু পরিবর্তন এসছে? তুমি কি মনে করো? অবশ্যই এসছে। আনন্দ গান শুনে মানুষ আগেও করত, আনন্দ এখনও করছে, জাস্ট আনন্দ করার ধরনটা বদলে গেছে। আগে এই যে আমি তুই কথা বলছিলি যে 95-এ যে সমস্ত গান গাইতাম, হৈমন্তী শুক্লাজির গান গাইতাম, নির্মলা মিশ্রজির গান গাইতাম, এই সমস্ত গানেও মানুষ প্রচুর আনন্দ করেছে, ঠিক আছে, কিন্তু এখন আর এই ধরনের গানগুলো গাওয়ার কিন্তু সেই ধরনের সুযোগ আমরা পাই না। তো আমি তো বলতেই পারি যে একটুখানি টেস্ট মানুষের বদলেছে, আনন্দ করছে, কিন্তু এইভাবে নয়, একটু অন্যভাবে করছে আর কি, একটু পরিবর্তন, একটু পরিবর্তন এসছে। বাহ, ফাইন। সঙ্গীত শিল্পী অপর্ণা চৌধুরী, একজন সঙ্গীত শিল্পী, একজন শিক্ষিকা, একজন সফল গৃহিণী আমরা বলতে পারি। কিভাবে ব্যালেন্স করছো তিনটা বিষয়, এটা জানবো। আসলে ব্যালেন্সটা ঠিক আমি করে উঠতে পারছি কি না আমি নিজেও জানি না, যে কিন্তু একটা চেষ্টা থাকে। মেয়েরা তো সর্বপ্রথম গৃহিণী হবে, একদম না, ঘর কন্যা করা মেয়েদের অলংকার, মেয়েদের ভূষণ। আর 12 মাস ঘর কন্যা করতে আমি ভীষণ মানে স্বচ্ছন্দ বোধ করি, আমি ভালো লাগে আমার। আর যেটা বলছিস মানে সঙ্গীত শিল্পী তো এখনও হয়ে উঠতে পেরেছি বলে আমার মনে হয় না। যেটুকু করছি সেটুকু আমার শ্রোতা বন্ধুদের ভালোবাসা, শুভেচ্ছা, যেভাবে আপনারা আমাকে এগিয়ে দিচ্ছেন এতটা বছর ধরে, সেটা আসলে এক জীবনের প্রাপ্তি নয়, সেটা আমার মানে এর আগের জন্মের হয়তো কোথাও আমি একটা কিছু ভালো কিছু করেছিলাম, সেই জন্যই আপনারা আমাকে এইভাবে এগিয়ে দিয়েছেন। আমি যখন যেভাবে গান গেয়েছি, যে গান আমি গেয়েছি, তাতে যদি কিছু ত্রুটিও থেকে থাকে, তবুও আপনারা আপনাদের মেয়ে অপর্ণা চৌধুরীকে এগিয়ে দিয়েছেন, এটা ঈশ্বরের প্রাপ্তি। আর রইল বাকি শিক্ষিকা, সেটাই একদম। আমি জানতাম, যখন আমি জানি তোর সাথে বসবো, যে আমি আজকে প্রশ্নে জেরবার হওয়ারই কথা, তো শিক্ষিকা হিসেবে আমি ওই কাজটাও আমি এনজয় করি। আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, আমার স্টুডেন্টসদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমরা যখন 11-12-এ পড়তাম এক রকমের মানসিকতা নিয়ে স্কুলে যেতাম, এখন যখন বাচ্চারা যাচ্ছে, এখন দেখি নানান রকমের পরিবর্তন এসছে, ওই কাজটাও আমি মানে ভালোবাসি। সবগুলো মেনটেন করার চেষ্টাটুকু করছি, আমি কতটা করতে পারছি সেটা হয়তো আমার ঘরের মানুষটা বসে আছেন, আপনি বলতে পারবেন কতটা করতে পারছি। প্রশ্নে জেরবার না, তোমার সঙ্গীত জীবন সম্পর্কে জানা, উপরন্তু তোমার প্রাপ্তি হচ্ছে একটা সাংগীতিক পরিবার, তোমার ফ্যামিলি সাপোর্ট, যার জীবন সঙ্গী গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছে। আচ্ছা দিদি, সেই ক্ষেত্রে কি জীবন সঙ্গী গান বাজনার সঙ্গে যুক্ত থাকলে কিছু সুবিধা কিছু অসুবিধা আছে কি, সেটা যদি বলো। সুবিধে তো আছেই, এই যে এতদিন ধরে আমি জার্নিটা করেই চলেছি, হ্যাঁ, সেখানে একটা সাপোর্ট যদি না থাকে, মেন্টাল সাপোর্ট, যেটা মেন্টাল পিস যদি আমাদের ঘরে না থাকে না, তাহলে অন্তত গান হবে না, গান বাজনা হবে না, নেভার। তো সেই সাপোর্টটা আমি পেয়েছি। আর সাংগীতিক পরিবার যেটা বলছিস, হ্যাঁ, আমার যার কথা বললি ধনঞ্জয় দা, তো তোদের ঠিকই আছে। আমার ছেলেও গান বাজনার সাথে যুক্ত, ও এখন বাইরে রয়েছে, পড়াশোনা করছে। আর আমার ছেলে গিটার বাজাতে পছন্দ করে, গুরু সৌমেন ঘোষ, সৌমেনের কাছেই তালিম নিচ্ছে। তো সুবিধে রয়েছে, যেমন ছেলের পরীক্ষা, তখনও বলছে মা যাও তাড়াতাড়ি তুমি সেরে আসবে, যাও তুমি অনুষ্ঠানটা ছাড়বে না, এরকম বলছে। এটা একটা দিক, কিন্তু একটা অসুবিধার দিক আছে। কিন্তু একটা গানে যদি কোথাও একটু এদিক ওদিক হয়, আমি সামনেই বলছি কিন্তু একেবারে আপনারা জানবেন, তাহলে কিন্তু চেহারা পুরো বদলে যায়। আর আমি কি করে, আমি আর তারপরে তাকাই না, আমি মানুষটাকে আর চিনি না মঞ্চে, আমি ওদিকে তাকাই না, জানি তাহলে কি হবে, আমি যদি তাকাই তাহলে বাকি যে গানগুলো আমার রয়েছে
সেই গানগুলো আমি আর ঠিকঠাকভাবে গাইতে পারবো না। মানে উনি সবসময় চাইবেন যে তোমাকে 100-তে 100ই, কেন তুমি পারবে না, কেন তুমি পারবে না, কোথায় তোমার ঘাটতি রয়েছে এটা বলবে। মানে যত ভালো অনুষ্ঠানই আমি করি, আমি জানি না আমি ভালো করি কিনা, কিন্তু চেষ্টা তো থাকে সব শিল্পীদের তার 100 ভাগ দেওয়ার, কিন্তু তারপরেও বলবে অপর্ণা তোমাকে কিন্তু জায়গাটা ধরে রাখতে হবে, ওই জায়গাটাতেই তোমাকে থাকতে হবে। মানুষ অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে ডাকছে গাওয়ার জন্য, হ্যাঁ এতদিন ধরে গাইছো, সবাই ডাকছে, ভালো লাগে, মানুষকে তুমি আনন্দ দিতে পারো, সেই জন্য কিন্তু আরও বেটারমেন্ট কীভাবে করা যায় সেদিকে তুমি খেয়াল রাখবে। এটা একটু চাপের হয়ে যায়। ধরো আজকে এসছে এখানে, হ্যাঁ অন্য কাউকে দেখে আমার এত ভয় লাগছে না, কিন্তু এখানে একটু চাপের হয়ে যায়, একটু যদি এদিক ওদিক হয়ে যায় আমি বড় চাপের মধ্যেই আছি। সেই অর্থে অসুবিধা নয়, এটা তোমার পারফেকশনের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। তোমার পিছনে ওই যে বললে না সাপোর্ট, একদম প্রথমেই বলেছি আজকে যে আমার পছন্দের 1-2 গান আমি শুনবো। তো তুমি বলছিলে কথা প্রসঙ্গে যে প্রথম দিকের মঞ্চে তুমি নির্মলা মিশ্রের গান করতে। হ্যাঁ আমার কিন্তু নির্মলা মিশ্রের এই গানটা খুব মানে প্রিয় এবং পছন্দের তালিকায় রয়েছে, সেটা হচ্ছে এমন একটি ঝিনুক খুঁজে। কি সুন্দর কথা, কি সুন্দর সুর। তুমি যদি এটা শোনাও, হ্যাঁ মঞ্চ ভাগ করার সুবাদে এই গানটা আমি তোমার কণ্ঠে শুনেছি, আজকে সুযোগ পেয়েছি বহু বছর পর, যদি তুমি শোনাও। আচ্ছা দাঁড়া, আমার আসলে এই গানটা তো আমার তালিকায় আজকে নেই, তবু তুই যখন বলেছিস আমি চেষ্টা করছি। যাতে মুক্ত আছে এমনই কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমনই কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। শুধু কথারাম নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, স্বপ্ন মানে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে, স্বপ্ন মানে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে, এমন একটি আশা খুঁজে পেলাম না,
যাতে মুক্ত আছে এমনই কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমনই কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। বাহ, কি আবাত, মুগ্ধ, আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ। আমার ভালো লাগার গানটা এত সুন্দর করে তুমি গাইলে। আগে পূজার সময় পূজার সংখ্যা বেরোতো, পূজার বই বেরোতো, পূজার গান বেরোতো পূজার প্রাক মুহূর্তেই। আমরা শুনতাম মান্না দে, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকরের গান। তো সেই গানগুলি এত ভালো লাগতো। আজও কিন্তু সেই গানগুলি আমরা যত শুনি আমাদের ভালো লাগার জায়গাটায় কোনো অংশে কমেনি। আজও সমানভাবে আমরা শুনি গানগুলো। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় যে নতুন গানগুলো যেগুলো বেরোচ্ছে তাদের মানে হিট হচ্ছে কিন্তু স্থায়িত্বটা খুবই কম। এমন কেন হয়? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। আসলে দেখ, গানের সঙ্গে কথা, আগের দিনে সোনালী দিনের যে সমস্ত গান রয়েছে, গানের সঙ্গে কথা এবং যিনি গেয়েছেন, এই তিনটে ব্যাপার ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছে। আগে গান লেখা হয়েছে, সুর হয়েছে, যিনি গাইবেন ওনাকে ভেবে যে ওনাকে দিয়ে আমি এই গানটা রেকর্ড করাবো, তার মতো করে গান তৈরি হয়েছে। ঠিক আছে, লতাজির জন্য আলাদা করে তৈরি হয়েছে, আশাজির জন্য আলাদা করে তৈরি হয়েছে। আমার যেটা মনে হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যেটা বলি, যার গলায় যে গানটা যেভাবে মানাবে তার জন্যই সেই গান তৈরি হয়েছে। আর কারা ছিলেন? গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত কিংবদন্তি গীতিকারদের আমরা নাম শুনেছি, তাদের কাজ এখনও চলছে। তো কথা, গানের সুর এবং গায়ক, এই তিনটের মেল বন্ধন যদি একসাথে না হয় তাহলে পরে খুব বেশি দিন তো গান বাঁচবে না আমার মনে হয়। মনে হচ্ছে এটাই একটা মানে রাতারাতি হিট হয়ে যাওয়ার জন্য একটা চটুল গানের কথা আমি বসিয়ে দিলাম, সেই সঙ্গে একটা চটুল একটা মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটাই একটা কারণ। যিনি গাইছেন ইনিও হয়তো ওরকম করে মনে হচ্ছে যে একদিনেই এক রাতেই আমরা হিট হয়ে যাব, এটাও একটা কারণ। অত ভেবেচিন্তে হয়তো গান হচ্ছে না। একদম একদম নিশ্চয়ই। এবং এটার সঙ্গেই সম্পর্কিত আরও একটা বিষয় আমরা দেখছি যে বর্তমান প্রজন্মের যারা গান বাজনা করছে খুব ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম এই যে বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, ওইগুলো থেকে মনে হচ্ছে যেন কোনো অংশে কিছুটা দূরে চলে যাচ্ছে। এটা কি ওয়েস্টার্ন কালচার মানে পাশ্চাত্য সংস্কৃতি তাদের মধ্যে প্রভাব ফেলছে নাকি? কেননা এই বাংলা গানগুলো হিট করার জন্য বাংলা গানগুলি মানে ইউথদের আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন। এই ক্ষেত্রে তোমার ভাবনাটা, তোমার মতামত? ঠিক বলেছিস, এটা একটা পাশ্চাত্য চিন্তাধারা আমাদের মধ্যে কাজ তো করছি, কারণ মানুষ বরাবর অনুকরণ প্রিয়। আমরা নিজের সংস্কৃতিকে যতটা না ভালোবাসি, তার থেকে অন্যের সংস্কৃতির প্রতি আমরা তত বেশি আকৃষ্ট হই। এটা আমাদের সহজাত প্রবৃত্তি যেটাকে বলে। আর আরেকটা কথা যেটা মনে হয় যে বাংলা গান, রবি ঠাকুরের গান, কাজী নজরুল ইসলামের গান গেয়ে রাতারাতি তো আর হিট হওয়া যায় না। যত তাড়াতাড়ি আমি ওইসব হিন্দি গানের দিকে যাব, চটুল গানের দিকে যাব, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি আমি ওই প্ল্যাটফর্মটাকে আমি আঁকড়ে ধরতে পারবো। এটা আমার মনে হয় যেটা, সেটা বলবো আমাকে। তাহলে নতুন প্রজন্মের মধ্যে মাইন্ড সেটআপটা একটু চেঞ্জ করতে হবে। তো এবার আমরা কি শুনছি? শ্যামা সঙ্গীত এত সুন্দর গাইলে প্রথমটা, এবার কি হবে পরবর্তী গান? আরেকটা শ্যামা সঙ্গীত শোনার ইচ্ছে হচ্ছে। শ্যামা সঙ্গীত শোনাবো না আধুনিক গান শোনাবো? আরেকটা শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীত, আচ্ছা চলো। মা আমার সর্বাঙ্গে লিখে দিও কালি কালি, আমার সর্বাঙ্গে
যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, অন্তিম কালে কালে বলে যাব ছেড়ে এই ধরাটা, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না। কিছু তো নেই আমার বলে সবই দিলাম চরণ তলে মা, কিছু তো নেই আমার বলে সবই দিলাম চরণ তলে, এবার উপারে যাওয়ার বাসনা আমার পুরাও তুমি সেই মনস্কার, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না, কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে কালি কালি না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি না। আহা, চমৎকার, অনির্বচনীয়, যাকে আমরা ভাষা এবং বাক্য দিয়ে প্রকাশ করতে পারবো না। এবং এই মায়ের গানে এত শক্তি, সত্যি আমাদের চিত্তশুদ্ধি যেন হয়। একেবারেই এই ধরনের গানগুলি ভীষণ ভালো লাগে আমাদের সকলের শুনতে। দিদি, তুমি তো ছোটবেলা থেকে গান করছো, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এখনও গান তোমার সঙ্গে চলছে। কিন্তু যারা কনসার্ন প্যারেন্টস রয়েছেন, অনেক অভিভাবক অভিভাবিকা মনে করেন যে আমাদের ছেলেমেয়েরা যারা সঙ্গীত, গান বাজনা চর্চা করছে, সে যাই হোক, গান হতে পারে, তবলা হতে পারে, গিটার হতে পারে, তো পড়াশোনার চাপে ওদের নাকি আর এটা কন্টিনিউ করা হয় না, অথবা পরীক্ষার সময় একেবারে বন্ধ। আসলে এই ব্যাপারটা কতখানি যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? আমার কাছে তো সেরকম কিছু মনে হয়নি, কারণ আমার গান বাজনার সময় তো আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পেরিয়ে আমি ইউনিভার্সিটি করেছি, আমার তো কখনো গ্যাপ হয়নি। তবে যেটা মনে হয় মৃণাল, যে ব্যাপারটার উপর আমাদের ভালোবাসা থাকে সেখান থেকে নিজেকে সরিয়ে বেশি দিন দূরে রাখা যায় না। কিন্তু আমাদের যদি
ভালোবাসা না থাকে, শুধুমাত্র বাবা মা বলছেন তোমাকে গান শিখতে হবে, তোমাকে তবলা শিখতে হবে, হ্যাঁ গিটার বাজাতেই হবে, সেখানে নিজের থেকে যদি ভালোবাসা না থাকে তাহলে পরে গান বাজনা টিকিয়ে রাখা খুব মুশকিল। কেন দেখো 24 ঘন্টা সময় সবার জন্য, তোর জন্য আমার জন্য, 24 ঘন্টা সময়ের মধ্যে 1 ঘন্টা গান বাজনার জন্য দেওয়া যায় না, সেটা একটু কেন মনে হয় না? হ্যাঁ, আমার ইচ্ছে থাকলে হবেই, বরং গান সঙ্গে থাকলে বা বাজনা সঙ্গে থাকলে পড়াশোনাটা আরও স্মুথলি এগিয়ে যাওয়া। যখন পড়তে পড়তে আমার ভালো লাগছে না, আমি হারমোনিয়াম খুলে বা তানপুরা খুলে নিয়ে আমি বসে পড়লাম, একটুখানি গেয়ে আবার বন্ধ করে রাখলাম, আমার তো তাই মনে হয়। এগুলি থাকলে বরং পড়াশোনাটা আরেকটু ভালো হয়, আরেকটু ভালো, হ্যাঁ। আর এই জন্যই বোধহয় নিউ এডুকেশন পলিসিতে এখন সমান গুরুত্ব দিচ্ছে, যে পড়াশোনার পাশাপাশি এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলিও করো। এটা কিন্তু কি সুন্দর বলেছো। আসলে তোমার কাছে মঞ্চে আমরা অনেক সময় লোকগানও শুনি, লোকগান তোমার কাছ থেকে শুনতে আমাদের দর্শক বন্ধুরা আলাদা একটা আনন্দ পায়, এবং তুমিও লোকগান গাইতে খুবই ভালোবাসো। আর আজকে এত গান হচ্ছে, একটা লোকগান শোনার খুব ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে লোকগানই যাব এখন। চলো। আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতা
আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাহ, অনবদ্য। তো আজকে ভীষণ ভালো লাগছে এই গানটা শুনে। এই গানটার মধ্যে একটা শব্দ ছিল, শব্দটা শুনে আমার সাডেনলি মনে পড়লো যে খাঁচা একটা শব্দ রয়েছে। আসলে গান বাজনা হচ্ছে অনেক দিন ধরে তোমার, অনেকেই বলে থাকেন এরকম যে খাঁচার শিল্পী, মাচার শিল্পী, একটা ডিফারেন্সিয়েট, একটা কোথায় যেন একটা পার্থক্য তৈরি হয়ে যায়। যিনি শিল্পী তার কাছে কি খাঁচা কি মাচা, তুমি কি মনে করো এই বিষয়টা নিয়ে? না, আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম। আমি দুটো অনুষ্ঠানই সমান গুরুত্ব দিয়ে দেখি। খাঁচা মাচা বলে কোনো কথা নেই। আমি গান গাইতে যাব, সেখানে আমার পারফরমেন্স রয়েছে, সমান গুরুত্ব দিয়ে একদম ড্রেস আপ থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, মানে আমার সেই গান নির্বাচন থেকে শুরু করে সবাই মিলে বসেই অবশ্য আমি গান নির্বাচন করি। মানে কোনোভাবেই খাঁচার শিল্পীদেরও ছোট করে দেখা যাবে না, আবার যারা শুনছেন তাদেরকেও মানে যে আমাদের হলের অনুষ্ঠানে যারা বোদ্ধা শ্রোতারা থাকেন তারাই খুব ভালো বুঝবেন, বাকিরা বুঝবেন, এরকমটা কিন্তু নয়। আমাদের দুটো অনুষ্ঠানই সমান গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় যে কোনো শিল্পীর পক্ষে ওই মনোভাবটা নিয়ে চলাই বোধহয় শ্রেয়। একদম একদম, কি সুন্দর কথা। আসলে অনেকেই দেখছেন, তুমি তো এতদিন ধরে গান করছো, যেটা তুমি বললে তুমি বটগাছের মতো রয়েছো, তোমার আশ্রয়ে অনেকেই লালিত পালিত হচ্ছে। তোমার এই কথাগুলি ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা পাথেয় হয়ে থাকবে। আচ্ছা দিদি, বলেছিলাম যে আমার পছন্দের যদি আরেকটা গান হয়, আজকে অনুষ্ঠানের আগেই তোমাকে বলেছিলাম আমার পছন্দের আরেকখানা গান রয়েছে, হ্যাঁ, সেটা যদি তুমি গাও। আমি গানের কথাটা বলবো না, সেটা তুমি গানেই বুঝিয়ে দাও। ও মোর ময়না গো বলছিলি তুই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাই শোনাবো এবার। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। পানে আনে মনে চাহিয়া, কি বিরাগে রাগিনী যাও গাহিয়া, দূর দূর পানে আনে মনে চাহিয়া, কি বিরাগে রাগিনী যাও গাহিয়া, সবুজে সবুজে ভরা বনানি ঘুরাবে ফাগুনি বুঝি জাননি, সবুজে সবুজে ভরা বনানি ঘুরাবে ফাগুনি বুঝি জাননি, হায় রে বুঝি আর জানো না, ময়না গো, ও মন ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। ঝড় ঝড় ঝরে দু নয়ন ঝড় ঝড় ঝরায়, কেন থাকো বিষাদে কোন ভরায়, ঝড় ঝরে দু নয়ন ঝড় ঝড় ঝরায়, কেন থাকো বিষাদে কোন ভরায়, যা কিছু হারায় গেল যাও না,
সলিল চৌধুরীর কথা ও সুরে অসাধারণ একটা গান, আমাদের মন দুলে উঠেছে, খুব সুন্দর এনজয় করছি আমরা তোমার গান। সত্যি আজকের এই অনুষ্ঠানটা একদম মানে নানা ধরনের গানে এত সুন্দর করে তুলেছেন আমাদের প্রিয় শিল্পী অপর্ণা চৌধুরী। আচ্ছা দিদি, বারবারই বলছি যে অনেক দিন ধরে তোমার সঙ্গীতের সঙ্গে সহবাস, 3 দশক ধরে গান বাজনা করছো। তো এই যে এতদিন ধরে তুমি গান বাজনা করছো, দর্শকের গ্রহণযোগ্যতা বলো অথবা তাদের ভালো লাগার জায়গায় বলো, তোমার এই যে তাদের ভালোবাসার নিরিখে, জনপ্রিয়তার নিরিখে তোমার যে এই জয়যাত্রাটা অব্যাহত রয়েছে, সেটা কিভাবে সম্ভব? খুব কঠিন একটা প্রশ্ন করেছিস। আসলে ঈশ্বরের আশীর্বাদ আর শ্রোতা বন্ধুদের ভালোবাসা না থাকলে এই গানের তরি বেয়ে নিয়ে যাওয়া এতদিন ধরে যে চেষ্টাটুকু আমি করে আসছি সেটা কখনোই সম্ভব হতো না। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় যে কোনো শিল্পীকে সময় উপযোগী হতে হবে, তাকে আপডেটস থাকতে হবে, যেই সময় আসছে তার সঙ্গে তাল মিলিয়ে চলা, এটা একটা। আর আরেকটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে প্রতিযোগিতায় নামা অন্যের সঙ্গে নয়, অন্য কোনো শিল্পীর সঙ্গে নয়, নিজের সঙ্গে নিজের লড়াই। আমার বেস্টটাকে বিট করতে হবে। সুন্দর বললে। হ্যাঁ, আমার এই যাবৎকাল অবধি আজকের অনুষ্ঠানের আগে পর্যন্ত যেটা আমার বেস্ট পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সটাকে আমাকে বিট করতে হবে আজকের অনুষ্ঠানে। বুঝতে পেরেছিস? আমার নিজের অনুষ্ঠানটাকেই বিট করে যাওয়া, নিজের সঙ্গে নিজের লড়াই, প্রতিদিন নিজেকে সমৃদ্ধ করে তোলা আমার মনে হয় খুব জরুরি সেটা। আর সঙ্গে সাধনা তো থাকবেই, ভালোবাসতে হবে কাজটাকে। নিজের কাজটাকে যদি ভালো না বাসি তাহলে পরে এগিয়ে যাওয়া সম্ভব না। কারণ আমি তো একটা মানে চাকুরিরতা মহিলা, আমার সংসার রয়েছে, সঙ্গে গান বাজনা যেটা তুই বলছিস সেটা আমার সত্যি পূর্বজন্মের মানে প্রাপ্তি বলতে পারি। ভালোবাসি বলেই হয়তো টিকে আছি। জানতে চাইবো, নিশ্চয়ই অল্প করে জানতে চাইবো, একজন সঙ্গীত শিল্পী হিসেবে তুমি নিজেকে কত পার্সেন্টেজ দেবে এবং একজন শিক্ষিকা হিসেবে কত দেবে? দুটো সর্বনাশ। অল্প করে যদি ভালো লাগার জায়গা থেকে শিল্পী হিসেবে নিজেকে আমি 75% দেবো, কারণ বাকিটুকু আমাকে শিখতে হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে। আর শিক্ষিকা হিসাবে একটু কম দেব, 70%, কারণ এই কাজটা করতে আমি খোলামেলা বললাম আমার বেশি ভালো লাগে। বাহ, কি সুন্দর। চলো আমরা গান নিয়ে এগিয়ে চলি। আজকের শেষ গান আমরা শুনি। খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। যত খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। তোমার ওই হাতে জমা থাকে
বাহ, চমৎকার, আমরা মুগ্ধ। ইচ্ছে হচ্ছিল, আমাদের মন চাইছিল আরও গান শুনি, কিন্তু সময়ের তো একটা সীমাবদ্ধতা রয়েছে, তাই আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তার আগে দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার হিসেবে দিয়েছো। আসলে আজকে আমরা সবাই মিলে একসাথে হয়েছি, আমারও ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল এই অনুষ্ঠানে আসবো, শেষ পর্যন্ত আমি আসতে পারলাম। জানি না আপনাদের মনকে আমি কতটা ছুঁতে পেরেছি, চেষ্টা করেছি আমি আমার সবটুকু দিয়ে। একদম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমনিই সুরের আলোকে ভরে থাকুক তোমার জীবন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দাদারা যারা ছিলেন, যন্ত্রশিল্পী দাদারা, অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর অনুষঙ্গ দিয়েছেন। আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা পর্দার ওপারে রয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কথায় গানে শীর্ষকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।